সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের পঞ্চম ক্লাস একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, আমরা আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের প্রামাণ্য দলিল লিপিবদ্ধকরণের জন্য। আমরা গত ক্লাসে লেনদেন এর সোর্স ডকুমেন্ট বা কি কি দলিল থাকে আমরা সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেনদেন লিপিবদ্ধকরণ এর জন্য আমাদের যে দলিল বা প্রামাণ্য দলিল প্রয়োজন সেগুলি নিয়ে আলোচনা করব। সরাইল সরকারি কলেজ অনলাইন শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জাফর স্যার, লেকচারার অ্যাকাউন্টিং। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় প্রথম। সময় 30 মিনিটের ভিতরে আমরা চেষ্টা করব। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের প্রামাণ্য দলিল। আমরা গত ক্লাসে লেনদেনের সোর্স ডকুমেন্ট বা উৎসে যে সকল দলিল থাকে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ক্রয়ের জন্য ক্রয় চালান, বিক্রয়ের জন্য আমরা বিক্রয় চালান ব্যবহার করি। তারপরে নগদ বিক্রয়ের জন্য ক্যাশ মেমো ব্যবহার করি। ডেবিট নোটের প্রচলন রয়েছে পণ্য ফেরত সংক্রান্ত লেনদেনের জন্য, একটা ঘটনার প্রমাণ, যদিও এটা সোর্স ডকুমেন্ট হিসাবে আমরা লেনদেন লিপিবদ্ধকরণের জন্য গণ্য করি না। আমরা ক্রেডিট নোটটাকে লেনদেন লিপিবদ্ধকরণের সোর্স ডকুমেন্ট হিসাবে গণ্য করি। ক্রেডিট নোট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। নগদ প্রাপ্তি রসিদ, নগদে যদি প্রাপ্তি ঘটে, নগদ বলতে আমরা বোঝাই নগদ, হাতে নগদ, চেক বা ব্যাংক ট্রান্সফার। নগদ প্রদান রসিদও থাকতে পারে বা নোট থাকতে পারে, অফিসিয়াল নোট ব্যবহার করা হয় প্রদানের ক্ষেত্রে অথরাইজেশনের জন্য। এবং আজকে আমরা মূলত দেখব এই যে সোর্স ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে কিভাবে আমরা হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ করব। লিপিবদ্ধকরণটা মূলত এখান থেকে শুরু হয়। এর আগে ডকুমেন্ট আকারে থাকে ইদার ইলেকট্রনিক্স ফর্মস অর ম্যানুয়াল ফর্মস বা হার্ড কপি, প্রিন্টেড কপি। আমরা ওই উৎস দলিলগুলির উপর ভিত্তি করে হিসাব লিপিবদ্ধকরণের জন্য আমরা যে দলিল ব্যবহার করব বা যে ডকুমেন্ট ব্যবহার করব সেটার নাম হচ্ছে ভাউচার। আমরা
এই ভাউচারগুলি তৈরি করে নিব কার উপর ভিত্তি করে? লেনদেনের যে উৎসে দলিল বা প্রমাণপত্রগুলি রয়েছে, লেনদেনগুলি ঘটনার জন্য যে সকল দলিল সাধারণত ব্যবহার করা হয়, আমরা বলেছিলাম যে লোকাল বা স্থানীয় ক্রয় এর জন্য আমরা ক্রয় চালান ব্যবহার করি। যদি পণ্য আমদানি করা হয় থাকে দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে, তখন বিল অফ এন্ট্রি আসে, ইভেন ইনভয়েস হয়, এলসি হয়, লেটার অফ ক্রেডিট যাকে বলে। এগুলির উপর ভিত্তি করে এগুলি সোর্স ডকুমেন্ট আমদানির জন্য। অনুরূপভাবে আমরা যখন বিক্রয় করি তখন বিক্রয় চালান ব্যবহার করি। যদি আমরা বিক্রয় দেশের বাইরে করি বা এক্সপোর্ট করি বা রপ্তানি করি, তখন বিল অফ এক্সপোর্ট হয় এবং এই বিলের টাকা যখন বা এক্সপোর্টের বা রপ্তানির মূল্য যখন পাওয়া যায়, তখন আমরা আমাদের যে ক্রেতা আছে বাইরের দেশে তাদের কাছ থেকে এলসি পাই বা লেটার অফ ক্রেডিট পাই। আমাদের এই লেটার অফ ক্রেডিটের এগেইনস্টে আমাদের ব্যাংকে টাকা জমা হয়, সেটাই মূলত প্রাপ্তি হয়। এগুলোর উপর ভিত্তি করেই মূলত আমরা লেনদেন লিপিবদ্ধ করে থাকি। এই লিপিবদ্ধকরণটা যদি স্থানীয় ক্রয় হয় তাহলে ক্রয় চালান, যদি আমদানিকৃত পণ্য হয় তখন আমরা বিল অফ এন্ট্রি ব্যবহার করি। বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি স্থানীয় বা দেশের ভিতরে বিক্রি হয় তখন বিক্রয় চালান ব্যবহার করি সোর্স ডকুমেন্ট হিসাবে। আর যখন নগদে বিক্রয় হয় তখন ক্যাশ মেমো। আবার যদি বিক্রয়টা দেশের বাইরে বা রপ্তানি হয় তখন বিল অফ এক্সপোর্ট আমরা ব্যবহার করে থাকি। এগুলি হচ্ছে সোর্স ডকুমেন্ট লেনদেনের, ডেবিট নোট, ক্রেডিট নোট, পণ্য ফেরত সংক্রান্ত বিষয়। এই সোর্স ডকুমেন্টগুলির উপর ভিত্তি করেই মূলত আমরা লিপিবদ্ধকরণটা শুরু করে থাকি। লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কোন পদ্ধতিতে লিপিবদ্ধকরণ করব। আমরা জানি হিসাব বিজ্ঞানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। সেই দুতরফা দাখিলা পদ্ধতি বা লোকাপিসুল সেই দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারেই আমরা লিপিবদ্ধকরণ করব। লিপিবদ্ধকরণ করার জন্য প্রথম যে ডকুমেন্ট দরকার বা দলিল দরকার সেটা হচ্ছে ভাউচার তৈরি করা। ভাউচারের ভিতরে আমরা যেমন এখানে একটা নমুনা দেখছি অ্যাপেক্স লিমিটেডের জার্নাল ভাউচার নামে। আমরা জার্নাল ভাউচারের প্রকারভেদে আমরা জার্নাল ভাউচার দেখব, ক্যাশ ডেবিট ভাউচার দেখব, ক্যাশ ক্রেডিট ভাউচার দেখব, ব্যাংক ডেবিট ভাউচার দেখব, ব্যাংক ক্রেডিট ভাউচার দেখব, অথবা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, ক্যাশ এবং ব্যাংকে আলাদাভাবে না করে এটাও প্রচলন রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নগদ, হাতে নগদ বা আমরা যাকে বলি নগদের মাধ্যমে যদি লেনদেন প্রাপ্তি অথবা পরিশোধ হয় তখন নগদ ডেবিট এবং ক্রেডিট ভাউচার। আর যদি ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি অথবা পরিশোধ হয়ে থাকে বা প্রদান অথবা প্রাপ্তি যাই ঘটুক, রিসিভস এন্ড পেমেন্টস যাই ঘটুক, সেটা ব্যাংক ডেবিট বা ব্যাংক ডেবিট অথবা ব্যাংক ক্রেডিট ভাউচারের মাধ্যমে হয়ে থাকে। এখানে ভাউচারে আমরা সোর্স ডকুমেন্টে লেনদেন লিপিবদ্ধকরণের দু তরফ পাবো না, দুটো পক্ষ পাবো না। দুটো পক্ষ আমরা বিশ্লেষণ করে নিব। আমরা আগে আলোচনা করেছি সেগুলি। ক্রয় সংক্রান্ত যে ক্রয় চালান রয়েছে তার উপর ভিত্তি করে দুটো পক্ষ আমরা নির্ধারণ করব। এই দুটো পক্ষই মূলত হিসাব। এই দুটো পক্ষ দুটো হিসাব হয়ে যাবে। এই দুটো পক্ষকে আমরা কোনটাকে ডেবিট করব আর কোনটাকে ক্রেডিট করব, এর পূর্বে আমাদের অবশ্যই জানা দরকার। তোমরা হয়তো এসএসসিতেও পড়েছ যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে।
আমরা যদি হিসাব আমরা আরো জানি যে হিসাব 5 প্রকার রয়েছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5 প্রকার হিসাব কোনটা বাড়লে ডেবিট হয়, কোনটা বাড়লে ক্রেডিট হয়, সেগুলি আমাদের জানতে হবে। আর কোনটা যেমন মনে করো সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় শ্রেণীর যে হিসাব রয়েছে সেগুলি যদি কোনো লেনদেনের মাধ্যমে বৃদ্ধি পায় বা কোনো পক্ষ যদি বৃদ্ধি পায়, কোনো লেনদেনের বা ঘটনা, আর্থিক ঘটনার যে দুটি পক্ষ থাকবে, ওই দুটি পক্ষই আমরা আগে বলেছি যে দুটো হিসাব। এই হিসাবগুলিকে আমাদের শ্রেণীভেদ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে। আমরা যদি এটা শ্রেণীবিন্যাসে আমরা বলেছি 5 প্রকার শ্রেণী রয়েছে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। ওই প্রত্যেকটা লেনদেনের যে দুটি পক্ষ রয়েছে, ওই দুটি পক্ষ বা দ্বৈত সত্তা রয়েছে, ওই দ্বৈত সত্তা গুলি মূলত কোন শ্রেণীতে পড়ে বা হিসাবের কোন শ্রেণীতে পড়ে সেটা আমাদের কিন্তু এখান থেকে শ্রেণীভেদ করে নিতে হবে, না হলে বাউচার তৈরি করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব যে 5 প্রকারের প্রথমেই সোর্স ডকুমেন্ট বা উৎসের যে দলিল রয়েছে সেই দলিলটা, যেমন ক্রয় সংক্রান্ত দলিল। আবার এখানে আমাদের আরো চিন্তা করতে হবে যেটা ধারে ক্রয় নাকি নগদে ক্রয়। ধারে ক্রয় যদি হয়ে থাকে, এখানে আমাদের প্রদেয় হিসাব রয়েছে এবং আমাদের কাছে মাল এসেছে বা পণ্য এসেছে। এই মজুদ পরিমাণ আমরা যদি উপযুক্ত শিরোনামও দিতে হবে, এই দুটো পক্ষকে উপযুক্ত শিরোনাম দিতে হবে, যে শিরোনামগুলি সারা বিশ্বে ব্যবহার করা হয় থাকে বা এক নামে চিনে। আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু এখানে শিরোনাম দেওয়া ঠিক হবে না। আমরা আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে অনুযায়ী বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে যে সকল গাইডলাইন দিয়েছে, যে সকল স্ট্যান্ডার্ড বা মান এর কথা বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা এখানে হিসাবের শিরোনামগুলি ব্যবহার করব, বা এলিমেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা অ্যাকাউন্টিংয়ে আমরা যে এলিমেন্ট বা উপাদানগুলি ব্যবহার করব এবার শিরোনামগুলি ব্যবহার করব, অবশ্যই সেই ইন্টারন্যাশনালি রিকগনাইজড বা এক নামে যাকে চিনে সারা পৃথিবীতে, সেই হিসাব শিরোনামে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা হিসাব শিরোনাম সঠিকভাবে এবং সঠিক নামটা, উপযুক্ত শিরোনামটা দিতে না পারি, তাহলে হয়তো আমাদের হিসাব প্রক্রিয়া শেষের দিকে যে আমরা হয়তো এটা সকলের বোধগম্য, সবাই যেন বুঝে আমাদের হিসাব তত্ত্বটা বা সারা পৃথিবীতে এটাকে বোধগম্য করার জন্য আমাদের কিন্তু এই হারমোনাইজেশনের দরকার হয়ে পড়ে। যাই হোক, আমরা এই ঘটনার দুটো পক্ষ বা যে লেনদেনের সোর্স ডকুমেন্ট রয়েছে সেখান থেকে দুটো পক্ষ নির্ধারণ করব, দুটো পক্ষকে উপযুক্ত শিরোনাম দিব। এই উপযুক্ত শিরোনামগুলি দেওয়ার পরে এগুলি আমরা শ্রেণীভেদ করব যে কোন শ্রেণীতে পড়ে, সেটা কি সম্পদ নাকি দায় নাকি আয় নাকি ব্যয় নাকি মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের শ্রেণীতে প্রত্যেকটা পক্ষই কোনো না কোনো শ্রেণীতে পড়বে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিতই, আমরা দেখছি হিসাব বিজ্ঞান। তো এখানে এই শ্রেণীভেদ হওয়ার পরে আমরা মূলত ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। শ্রেণীভেদ হয়ে গেলে আমরা দেখব ওই লেনদেনের দুটো পক্ষ, একটা হয়তো দায় হলো আর একটা সম্পদ হলো। যেমন আমরা যদি ধারে পণ্য ক্রয় করি, প্রথম যে লেনদেনের সোর্স ডকুমেন্টটা ছিল সেটা ছিল ক্রয় চালান। ক্রয় চালানটা বেসিমপুল লিমিটেড থেকে ক্রয় করেছিল, ক্রেতার নাম ছিল অ্যাপেক্স। এই ক্রয় চালানে যেহেতু চালান, এখানে অবশ্যই ক্রয় চালান বলতে ধারে ক্রয় বোঝাবে, সুতরাং আমরা 7,14,150 টাকার মাল পণ্য ক্রয় করেছি ধারে। ধারে পণ্য ক্রয়, এখানে আমাদের প্রতিষ্ঠানে কি এসেছে? আমাদের প্রতিষ্ঠানে এসেছে মূলত মজুদ পণ্য। আবার আমরা বেক্সিমকো লিমিটেডের কাছে দায়ী, যেহেতু বেক্সিমকো লিমিটেডের কাছ থেকে আমরা ধারে বা বাকিতে পণ্যটা ক্রয় করেছি।
এখানে এই দুইটা পক্ষ মূলত হয়েছে, একটা হচ্ছে মজুদ পণ্য, আর একটা হচ্ছে দায় বা প্রদেয় নামে আমরা বেক্সিমকো লিমিটেডের নিকট দায়ী। এই দুইটা পক্ষই মূলত আমাদের এই লেনদেনের জন্য দুটো পক্ষ বা দুটো তরফ। এই দুটো পক্ষকে আমাদেরকে উপযুক্ত শিরোনাম দিতে হবে। আমরা উপযুক্ত শিরোনাম কি দিব? আমরা জানি যে ইন্টারন্যাশনালি আমরা যখন মজুদ পণ্য সেটা ইনভেন্টরি অথবা বাংলা ভাষায় আমরা সেটাকে মজুদ পণ্য বলি। তো মজুদ পণ্য আমাদের বেড়েছে, যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি বিক্রির উদ্দেশ্যে, এটা আমরা মজুদ পণ্য। তো আমাদের মজুদ পণ্য, সেই মজুদ পণ্য বেড়েছে এই ঘটনা বা এই লেনদেনের দ্বারা। আবার আমাদের বেক্সিমকো লিমিটেডের কাছে দায়ের পরিমাণও বেড়েছে। বেক্সিমকো লিমিটেড আমাদের কাছে টাকা পাবে এই পণ্য ক্রয়ের জন্য। এই যে দায়ও বেড়েছে, আবার আমাদের মজুদ পণ্য আমরা জানি প্রতিষ্ঠানে আমাদের জন্য সম্পদও বেড়েছে। তো সম্পদও বেড়েছে, আবার আরেকদিকে দায়ও বেড়েছে। একই ঘটনার জন্য এই বাকিতে বা ধারে ক্রয় সংক্রান্ত এই লেনদেনটার জন্য আমাদের দুটো পক্ষ দেখলাম, দুটো পক্ষ উপযুক্ত শিরোনাম দিলাম, মজুদ পণ্য এবং দায়। আরো যদি আমরা শ্রেণীভেদ করি তাহলে হবে প্রদেয়। এই দুটো পক্ষই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা কোনটাকে ডেবিট করব এবং কোনটাকে ক্রেডিট করব? আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে প্রণালী রয়েছে বা পদ্ধতি রয়েছে, সেখানে আমরা জানি যে সম্পত্তি বাড়লে ডেবিট হয় আর ব্যয় বাড়লে ডেবিট হয়, আর দায়, মালিকানা সত্ত্ব, আয় এগুলি বাড়লে ক্রেডিট হয়। তাহলে এখানে সম্পদ বেড়েছে, তাহলে মজুদ পণ্য ডেবিট হবে। আবার দায় বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, সে দায় বেড়েছে, সেজন্য ক্রেডিট হবে। এই বিশ্লেষণটা কিন্তু আমাদের এখান থেকে করে নিতে হবে। এই বিশ্লেষণটা করতে পারলেই আমরা মূলত ভাউচারটা তৈরি করতে পারবো। আমাদের লিপিবদ্ধকরণের প্রক্রিয়ায় আমরা প্রথম যে ডকুমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে ভাউচার। কারণ এর ভিতরে অথরাইজেশন থাকে, প্রতিষ্ঠানের যে নির্ধারিত ব্যক্তিরা রয়েছেন অথরাইজেশনের জন্য, সেখানে অথরাইজেশন থাকে। এখন আমরা যদি ওই দুইটা যা বলছিলাম যে ওই দুইটা পক্ষ যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ ভাউচার তৈরি করা। আমি আবার আগেই বলেছি যে যখন আমরা নগদে লেনদেন করব তখন ডেবিট ভাউচার, নগদ ডেবিট ভাউচার, ব্যাংকের মাধ্যমে নগদ ক্রেডিট ভাউচার, ব্যাংকের মাধ্যমে যদি ক্রয় করি ব্যাংক ক্রেডিট ভাউচার। অনুরূপভাবে যদি নগদে বিক্রি করি তাহলে নগদ ডেবিট ভাউচার, এবং অনুরূপভাবে ব্যাংকের মাধ্যমে যদি বিক্রি করি তাহলে ব্যাংক ডেবিট ভাউচার। এছাড়া অন্যান্য যে লেনদেনগুলি আছে নগদ এবং ব্যাংক সংক্রান্ত ছাড়া, সেগুলি সব আমরা জার্নাল ভাউচারের মাধ্যমেই লিখব। এখানে যেহেতু 15/10/2020 তারিখে আমাদের পণ্য ক্রয় করা হয়েছিল বেক্সিমকো লিমিটেডের কাছ থেকে, তাহলে আমরা এই ভাউচারের ভিতরে মূলত একটা জার্নাল ভাউচার ব্যবহার করব। কারণ কি, এটা এখানে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল। এখানে দুটো পক্ষ আমরা আগেই বলেছি, দুটো পক্ষ পেয়েছি, মজুদ পণ্য এবং প্রদেয় হিসাব, বা আমরা প্রদেয় হিসাবকে যদি আরো শ্রেণীভেদ করি, আমরা যদি এটাকে সহকারী হিসাব শিরোনাম তৈরি করি, তাহলে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড আমাদের জন্য দায় বা প্রদেয় হিসাব। দায় বেড়েছে, দেখো এখানে আমরা প্রথমেই মজুদ পণ্যের একটা কোড নাম্বার দিয়েছি। আমরা জানি যে আমরা যদি প্রযুক্তি বা ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, একটা টেকনোলজির মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্টিং এর কাজ করি, তখন কিন্তু আমরা কোডের মাধ্যমে হিসাব শিরোনামটাকে চিহ্নিত করি। তাহলে আমাদের অ্যাকাউন্টিং প্রসেসটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করা খুবই সহজ। তোমরা যখন বাস্তব জীবনে বা সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং করবা, তখন এই বিষয়টা খুব কাজে লাগবে।
দেখবা যে সরাসরি কোড নাম্বারটা দিয়ে এন্ট্রি হয়ে যাচ্ছে এবং সেটা ডেবিট ক্রেডিট হয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টিং প্রসেসের সকল স্টেপে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেজন্য আমরা প্রত্যেকটা হিসাব শিরোনামের একটা কোড নাম্বার দিব। এই কোড নাম্বারটা আগেই মানে করে নিতে হয়। এই প্রতিষ্ঠানের যত প্রকার হিসাব শিরোনাম আছে প্রত্যেক প্রকার হিসাব শিরোনামের জন্য কোড নাম্বার দিয়ে দেওয়া হয়। তো মজুদ পণ্য আমাদের বেড়েছে, আমরা বলছিলাম যে সম্পদ বাড়লে ডেবিট, সেই জন্য দেখো এখানে আমরা মজুদ পণ্য বা ক্রয় হিসাবে দেওয়া যেতে পারে 6,21,000 টাকা আমরা ডেবিট করেছি। এখন এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে ঘটনার ভিতরে দুটো লেনদেন, দুটি আরেকটা পক্ষ লেনদেন হিসাবে কাজ করে, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। আমরা মজুদ পণ্য বাবদ অন্তর্ভুক্ত করেছি 6,21,000 টাকা আর মূল্য সংযোজন কর 93,000 টাকা। এখানে মূলত আমরা এই ব্যাট বাদে যে ক্রয়টা সেটাকে এখানে উপস্থাপন করেছি আর মূল্য সংযোজন করের পরিমাণটা আলাদা হিসাব শিরোনামে উপস্থাপন করেছি। বেসিমকো লিমিটেড এর কাছ থেকে আমরা টোটাল আমাদেরকে পরিশোধ করতে হবে 7,14,150 টাকা। আমরা আবারও যদি ক্রয় চালানের ভিতরে যাই, দেখো 6,21,000 টাকা আমাদের পণ্যের মূল্য, এর সাথে মূল্য সংযোজন কর ছিল 93,150 টাকা, সব মিলে ব্যাট সহ বা মূল্য সংযোজন কর সহ 7,14,150। এই মূল্য সংযোজন করটাকে আমরা আগেই আলাদা হিসাব শিরোনাম দিয়ে আলাদা করে ফেললাম। না হলে যদি আমরা 7,14,150 টাকা মজুদ পণ্য ডেবিট করি তাহলে আবার মূল্য সংযোজন করটা আলাদা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রথমেই মূল্য সংযোজন করের পরিমাণটা আলাদা শিরোনামে আমাদের দেখানো উচিত। এই ক্ষেত্রে যখন আমরা হিসাব শিরোনাম বা ভাউচার তৈরি করব তখন অবশ্যই আমাদের এই বিষয়গুলি খেয়াল করতে হবে। এখানে আমরা দেখছি যে দুটি পক্ষের ভিতরে একটা পক্ষ হচ্ছে বেক্সিমকো লিমিটেড পদ্ম হিসাব নামে দায় শ্রেণীভেদ করলে দায়, আর আরেকটা হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য আমরা জানি সম্পদ। এখন এখানে আবার আমরা এটাকে মজুদ পণ্যতে ভ্যাট নিট করার পরে বা ভ্যাটটা বাদ দেওয়ার পর যে পরিমাণটা সেটাকে উল্লেখ করেছি আর মূল্য সংযোজন কর বা ভ্যাটটাকে আলাদা শিরোনাম দিয়েছি। তো এই ক্ষেত্রে এখানে আমরা যদি দুইটা আলাদা করতাম, আমরা জানি এটাকে জাবেদার শ্রেণীতে এটাকে বলা হয় মিশ্র জাবেদা দাখিলা। আমরা যখন দাখিলা দিব জাবেদা বইয়ে তখন এই দুটাকে আলাদাভাবে দিতে পারবো, অথবা দুইটার জন্য তুমি আমরা ইচ্ছা করলে আলাদা ভাউচারও তৈরি করতে পারি। যেমন মজুদ পণ্য ডেবিট আর বেক্সিমকো লিমিটেড ক্রেডিট। যেমন মজুদ পণ্য বাড়ছে 6,21,000, বেক্সিমকো লিমিটেড 6,21,000 ক্রেডিট করতে পারি সমপরিমাণ। কারণ যত পরিমাণ যে হিসাব শিরোনামে যত ডেবিট হবে সে তার বিপরীত পক্ষ বা ক্রেডিটে কিন্তু সমপরিমাণই হতে হবে। কিন্তু এখানে মজুদ পণ্য 6,21,000 আর বেক্সিমকো 7,14,150। এই বাকি যে ডিফারেন্সটা 93,000 এটাকে আমরা ইচ্ছা করলে আলাদাভাবে দিতে পারি। যদি আলাদা আলাদা করি দুইটা দাখিলা দেয় তাহলে হয়ে যাবে মজুদ পণ্য ডেবিট বেক্সিমকো লিমিটেড ক্রেডিট 6,21,000, বেক্সিমকো লিমিটেডের 6,21,000। আবার এটা এই লেনদেনটার এই মূল্য সংযোজন করার জন্য যদি আলাদা দাখিলা দেয় তাহলে হবে মূল্য সংযোজন কর ডেবিট বেক্সিমকো লিমিটেড ক্রেডিট 93,150। তাহলে দুটোটা দাখিলার ভিতরেই আমরা বেক্সিমকো লিমিটেড ক্রেডিট পেয়েছি, একটাতে 6,21,000 আর একটা 93,150। ওই দুইটা ক্রেডিট যোগ করলে 7,14,150 হয়ে যাবে। তো এই ছিল, এটা মিশ্র দাখিলা হয়ে যায়। তো আমরা এখানে মিশ্র দাখিলা হিসেবে ব্যবহার করলাম, অথবা তোমরা ইচ্ছা করলে আলাদা আলাদাও দিতে পারো। ভ্যাট বাদে ক্রয়ের জন্য একটা এবং ভ্যাট বা মূল্য সংযোজন করার জন্য আরেকটা দাখিলা। তাহলে এই যে লেনদেনের সোর্স ডকুমেন্ট থেকে আমাদের হিসাব লিপিবদ্ধকরণের জন্য বা হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণের জন্য যে কাজটা প্রথম করতে হয় সেটা হচ্ছে জার্নাল তৈরি করা, এই ভাউচার তৈরি করা। এই ভাউচারের ভিতরে আমরা 3 প্রকার ভাউচার দেখতে পাই বা 5 প্রকারও দেখতে পাই। যদি যেমন ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এবং নগদ সংক্রান্ত লেনদেনের জন্য
ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, আর ধারে লেনদেনের জন্য আমরা জার্নাল ভাউচার ব্যবহার করি। নগদের ভিতরে আবার আমি আগে বলেছি, নগদের ভিতরে যদি হাতে নগদের মাধ্যমে হয়ে থাকে তাহলে নগদ ডেবিট ভাউচার, হাতে নগদ মাধ্যমে প্রদান করা হয়ে থাকে নগদ ক্রেডিট ভাউচার। ব্যাংকের মাধ্যমে ব্যাংক যদি ডেবিট হয়ে ব্যাংকের টাকা বাড়ে তখন হয় ব্যাংক ডেবিট ভাউচার, ব্যাংকের টাকা কমলে ব্যাংক ক্রেডিট ভাউচার। এভাবে আমরা নগদ সংক্রান্ত লেনদেনগুলি ভাউচার তৈরি করব। আর এছাড়া প্রতিষ্ঠানের ভিতরে সমন্বয় সংক্রান্ত অথবা ধারে যে সকল লেনদেন রয়েছে সেই লেনদেনগুলির জন্য আমরা জার্নাল ভাউচার তৈরি করব। তাহলে আমরা মূলত এখানে দেখলাম যে 1 নাম্বার জার্নাল ভাউচার দিলাম এই ক্রয় সংক্রান্ত যে লেনদেন তার জন্য। আমরা এর পরবর্তীতে আসি যে বিক্রয় সংক্রান্ত যে আমাদের একটা সোর্স ডকুমেন্ট রয়েছে, সেটা কি? আমরা জানি যে আমরা পণ্য বিক্রয় করেছি বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা এটা বিক্রয় চালান, আমরা বিক্রয় করেছি আইটি এন্টারপ্রাইজের নিকট। ক্রেতার নাম হচ্ছে আইটি এন্টারপ্রাইজ। 16/10/2020 তারিখে বিক্রি করেছি। যদি আমরা ব্যাট বাদে বিক্রয় ধরি তাহলে 7,24,500, ব্যাটের পরিমাণ বা মূল্য সংযোজন করে পরিমাণ 1,08,675, 15% হারে মোট হচ্ছে 8,33,175 টাকা। এখন এই বিক্রয় চালান থেকে আমাদের ভাউচার তৈরি করতে হবে। যেহেতু বিক্রয় চালান, আমরা নিঃসন্দেহে এটাকে ধরে নিব ধারে বিক্রয়। এখন এই সোর্স ডকুমেন্টের উপরে ভিত্তি করে আমাদেরকে কি কাজ করতে হবে? এই লেনদেনের পক্ষদ্বয় বিশ্লেষণ করতে হবে। পক্ষদ্বয়ের ভিতরে আমরা জানি যে বিক্রয় হয়েছে। কি হয়েছে? বিক্রয় হয়েছে। তো বিক্রয় তো আমাদের প্রতিষ্ঠানের জন্য শ্রেণীভেদ যদি করি তাহলে বিক্রয় হিসাব যদি উপযুক্ত শিরোনাম দেই বিক্রয় হিসাব, এবং সেটা যদি শ্রেণীভেদ করি হিসাবের, তখন হবে আয় হিসাব। তখন কি হয়ে যাবে? আয়। আবার এই বিক্রয়টা হয়েছে ধারে বিক্রয় বা বাকিতে। যেহেতু ধার বা বাকিতে বিক্রি হয়েছে, আমরা আইটি এন্টারপ্রাইজ আমাদের জন্য প্রাপ্য হিসাব বা আমরা আইটি এন্টারপ্রাইজের কাছে টাকা পাবো, সেজন্য আমরা যদি সহকারে এই হিসাব শিরোনাম রাখি তাহলে প্রাপ্য হিসাব না লিখে আইটি এন্টারপ্রাইজ লিখতে পারি, প্রাপ্য হিসাব আইটি এন্টারপ্রাইজ। তো আইটি এন্টারপ্রাইজ হিসাব একটা পক্ষ পেলাম, আর একটা পক্ষ হচ্ছে বিক্রয়। এর সাথে মূল্য সংযোজন করার জন্য আলাদা, যদি আমরা আগেও বলেছি ক্রয় চালানের ক্ষেত্রে এটাকে আলাদাভাবে আমরা দাখিলা দেব। যদি আমরা ভ্যাট বাদে বিক্রয়টার জন্য দাখিলা দেই তাহলে দুটা পক্ষ পেলাম, একটা পক্ষ হচ্ছে আইটি এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে বিক্রয়। এই দুইটা আইটি এন্টারপ্রাইজ হিসাব এবং বিক্রয় হিসাব। এখন শিরোনাম করলাম, এখন শ্রেণীভেদ করি। এখন শ্রেণীভেদ করলে আমরা আইটি এন্টারপ্রাইজের কাছে টাকা পাবো, সেটা আমাদের জন্য সম্পদ। সুতরাং শ্রেণীভেদ করলে এটা সম্পদ, আর বিক্রয়টা আমাদের জন্য আয়, যেহেতু দৈনন্দিন কার্যক্রম বা মেইন প্রধান পরিচালনা কার্যক্রম থেকে ইকোনমিক বেনিফিট। তো সেক্ষেত্রে আমরা এটাকে আয় ধরবো। তো এই আয়টাকে বিক্রয় হিসাবটাকে আয় হিসাবে আয় শ্রেণীতে গণ্য করব। আয় আমরা জানি যে বৃদ্ধি পেলে, এবার ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আইটি এন্টারপ্রাইজ হিসাব ডেবিট হয়ে যাবে। তাহলে আইটি এন্টারপ্রাইজ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এইভাবে এই প্রত্যেকটা সোর্স ডকুমেন্ট থেকে আমাদের ভাউচার তৈরি করার পূর্বে এই শিরোনামগুলি বিশ্লেষণ করে আমরা মূলত ভাউচারটা তৈরি করব। এই ক্ষেত্রে আমরা জার্নাল ভাউচার ব্যবহার করব, কারণ কি? যেহেতু এটা ধারে সংক্রান্ত লেনদেন। আমরা যে 2 নাম্বার জার্নাল ভাউচারটা 16 তারিখে তৈরি করব। 16 তারিখে আমরা জানি যে আইটি এন্টারপ্রাইজ ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা কিন্তু এখানে বিক্রয় হিসাবকে নিয়ে আসছি কত? 7,24,500। আইটি এন্টারপ্রাইজ একসাথে নিয়ে আসছি। আমি এর আগেও বলেছি যে এটা মিশ্র দাখিলা দিয়েছি। আমরা মূল্য সংযোজন কর 1,08,675 আর আইটি এন্টারপ্রাইজ আমরা যদি আলাদা দেই, আইটি এন্টারপ্রাইজ 1,08,675 ডেবিট, মূল্য সংযোজন কর ক্রেডিট। আবার যদি
বিক্রয়টার জন্য বা ভ্যাট বাদে বিক্রয়টার জন্য আমরা আলাদা দাখিলা দিই, তখন আইটি এন্টারপ্রাইজ ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আইটি এন্টারপ্রাইজ ডেবিট লিখবো 7,24,500, বিক্রয় ক্রেডিট লিখবো 7,24,500। এইভাবে আমরা আলাদা দাখিলা দিতে পারি অথবা মিশ্র দিতে পারি, যেহেতু একই তারিখের একই ব্যক্তির সাথে লেনদেন। আমরা এখানে দুটো দাখিলাকে একসাথে আইটি এন্টারপ্রাইজ দুটোতে ডেবিট হয়েছে, সেজন্য আইটি এন্টারপ্রাইজকে একসাথে আমরা লিখে ফেলেছি 8,33,175, বিক্রয় হিসাব 7,24,500 এবং মূল্য সংযোজন কর 1,08,675। এইগুলো আমাদের মূলত বিক্রয়ের জন্য যে বিক্রয় চালান, এর জন্য প্রথম যে দাখিলাটা, যে দুইটা দাখিলা বা একটা মিশ্র দাখিলা, এটা আমরা দিলাম। এখন আমরা আর একটা বিষয় জানি যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির ভিন্নতা রয়েছে, একটা হচ্ছে কালান্তিক মজুদ আর একটা হচ্ছে অবিরত মজুদ। তো আমরা এখানে অবিরত মজুদ পদ্ধতি ফলো করছি। তো অবিরত মজুদ পদ্ধতি ফলো করলে আমাদের আরো একটা দাখিলার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে পণ্যের যে ব্যয় রয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়, সেই বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে আমাদের মূলত আরেকটা দাখিলা দিতে হবে। তো এটাও কিন্তু এখানে কিন্তু কোনো নগদ বিষয় নাই, সুতরাং এটাও জার্নাল ভাউচারের মাধ্যমে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা এবং মজুদ পণ্য, এই যে পণ্যটা আমরা বিক্রি করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু মজুদ পণ্য হ্রাস পেয়েছে। মজুদ পণ্য হ্রাস পেয়েছে, এর সাথে বিক্রয়টা আমরা আয় দেখিয়েছি, এর সাথে এই বিক্রয়ের জন্য কিন্তু আমাদের ব্যয় আছে। সেটাই হচ্ছে মূলত বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা সাধারণত আমাদের বের করে নিতে হয়। বেশ কিছু আমাদের যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, একটা ফর্মুলায় বের করতে হয়। তোমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে বা হিসাব বিজ্ঞানে আরো অধ্যায় রয়েছে, সেখানে জানতে পারবে। তাছাড়া যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, সেখানেও আরো সহজে করা যায়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করে নিব। বের করলে যে দাখিলাটা দিব সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর মজুদ পণ্য, ওই দুইটা পক্ষ হবে। মজুদ পণ্য হ্রাস পাবে, সম্পদ হ্রাস পালে ক্রেডিট হবে, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ডেবিট। ব্যয় এটা শ্রেণীতে হিসাবে শ্রেণীতে হচ্ছে ব্যয় এবং সেটা বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট করেছি। এই ছিল বিক্রয় সংক্রান্ত যে আমাদের সোর্স ডকুমেন্ট রয়েছে বিক্রয় চালান, সেই সোর্স ডকুমেন্টের সাথে জার্নাল ভাউচার তৈরি করা। তাহলে আমাদের কিন্তু সোর্স ডকুমেন্টে আমরা পেয়েছি মূলত এই বিক্রয় সংক্রান্ত, এর সাথে ওই লেনদেনের ভিতরে বিক্রিত পণ্যের ব্যয় উল্লেখ থাকতে পারে, অথবা আমরা আমাদের ইন্টারনাল তথ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে নিব বা গণনা করে নিব। গণনা করে দেখব যে পরিমাণ পণ্যটা আমরা বিক্রি করেছি সেই পরিমাণ পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় কত আমাদের, বা অর্থাৎ মজুদ পণ্য আমাদের কতটুকু মূল্য কতটুকু হ্রাস পেয়েছে এই বিক্রয়ের কারণে। এই দুইটা পক্ষ আমরা মূলত গণনা করে নিব ইন্টারনালি। এটার জন্য আমাদের ডকুমেন্ট রয়েছে। আমরা যদি মজুদ পণ্যের সঠিক হিসাব রক্ষণ থাকে আমাদের, তখন অবশ্যই এর তথ্য আমরা পেয়ে যাব। আমরা জানি তোমাদের অধ্যায় রয়েছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভিতরে তোমরা দেখবা যে পণ্য বিক্রয় করলে মজুদ পণ্যের হিসাব রক্ষণ রয়েছে। সেখানে ফিফু মেথড, লিফু মেথড বা এভারেজ মেথড, এগুলি বিভিন্ন পদ্ধতিতে আমাদের মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করতে হয়। যখন পণ্য বিক্রি করা হয় তখন দেখবা যে ওই স্টোর লেজার বা মাল খতিয়ানের বইতে এটা ইস্যু হয়ে ক্রেডিট হয়ে যায়, মজুদ পণ্যের পরিমাণ কমে যাচ্ছে। যে ইস্যুটা হবে সেখানে তার ক্রয় মূল্য বা মজুদ পণ্যের ব্যয় কত সেখানে রয়েছে, সেখান থেকে আমরা মূলত ওই তথ্যটা পেয়ে থাকি। তো এখানে আমরা এর জন্য সোর্স ডকুমেন্ট মূলত ওখান থেকে খুঁজবো। মাল ইস্যুর জন্য বা পণ্য যখন আমরা বিক্রি করি তখন স্টোর বা গোদাম থেকে পণ্য খালাসের জন্য বা পণ্য সরবরাহের জন্য যে তথ্যগুলি ব্যবহার করে সেটাই মূলত আমাদের সোর্স ডকুমেন্ট। তো এই ছিল এখানে মূলত বিক্রয়ের জন্য
আমাদের জার্নাল ভাউচারটা তৈরি এভাবে করতে হবে। তারপরে আসি আমরা আমাদের এর পরবর্তীতে একটা বিষয় ছিল ডেবিট নোট। ডেবিট নোট আমরা মূলত পণ্য ফেরতের জন্য ব্যবহার করে থাকি। পণ্য যখন ফেরত দেওয়া হয় তখন ক্রেতা প্রথম একটা নোট পাঠিয়ে থাকে বিক্রেতার নিকট, তখন ওটাকে আমরা ডেবিট নোট বলি। তো এখানে অ্যাপেক্স লিমিটেড দেখো অ্যাপেক্স লিমিটেড পাঠিয়েছে কার কাছে? বেক্সিমকোর কাছে, যেহেতু বেক্সিমকোর কাছ থেকে কিনেছে ক্রয় করেছিল। এই একটা ল্যাপটপ ৬৫,০০০ টাকা কারবারি বার্তা ছিল, মূল্য সংযোজন কর বাদ দিয়ে মূল্য সংযোজন কর সহ ছিল ৬৭,২৭৫ টাকা। এটা মূলত দেখো দুটো এখানেও দুটো বিষয় রয়েছে। মূল্য সংযোজন করের পরিমাণ সমন্বয় হবে, এটা বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয়, এগুলি তোমরা যখন মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন পড়বা তখন আরো ডিটেলস বুঝতে পারবা। সহজ কথায় আমরা এর আগে মূল্য সংযোজন কর নামে বেক্সিমকো লিমিটেডের যে দাখিলে দিয়েছি সেই পরিমাণটা এখন কমবে। হ্যাঁ, তো এখন এখানে সব মিলিয়ে হচ্ছে ৬৭,২৭৫ টাকা। তো এই সোর্স ডকুমেন্টটা মূলত আমরা লিপিবদ্ধকরণের জন্য ব্যবহার করব না, ব্যবহার করব মূলত ক্রেডিট নোটটা পাওয়ার পর। ক্রেডিট নোটটা পাবো কিভাবে? যদিও এখানে একটা বিষয় রয়েছে, আমরা যখন মাল ফেরত পাঠিয়ে দিব তখন কিন্তু আমাদের মজুদের বা গুদামে মালের পরিমাণ কমে যাবে। তো যাই হোক, এখানে আমরা ক্রেডিট নোটটাকেই প্রায়োরিটি দিব। ক্রেডিট নোটটা পাওয়ার পরেই আমরা মূলত ভাউচার তৈরি করব। এই ক্ষেত্রে ভাউচারটা তৈরি করার ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্ষেত্রে ক্রেডিট নোটটা বিক্রেতা পাঠিয়ে থাকবে তার ক্রেতা বরাবর। বিক্রেতা পাঠিয়েছে বেক্সিমকো লিমিটেডের পেডে, তো পাঠিয়েছে কি ত্রুটিযুক্ত হওয়ায় আপনাদের হিসাবকে উক্ত মূল্য দ্বারা ক্রেডিট করা হলো। তাহলে এই মূল্য দ্বারা আমাদের যে হিসাবটা বেক্সিমকো হিসাবের বইতে রয়েছে তার পরিমাণ যেহেতু ফেরত দিয়েছি সেটা সে ক্রেডিট করে দিয়েছে। এই সোর্স ডকুমেন্টের জন্য আমরা যে জার্নাল ভাউচার, যে ভাউচার নাম্বার আমরা ৩ দিয়েছি, 18 তারিখে আমরা ক্রেডিট নোট পেয়েছি। 18 তারিখে ক্রেডিট নোট পেয়ে আমরা বেক্সিমকো লিমিটেড ফেরত দেওয়ার মাধ্যমে আমরা জানি যে বেক্সিমকো আমাদের প্রদেয় হিসাব বা দায় হিসাব ছিল সেটা এখন হ্রাস পাবে। হ্রাস পেলে আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়, এই জন্য বেক্সিমকো লিমিটেড ডেবিট হয়েছে। আর আমাদের মজুদ পণ্যের পরিমাণও কিন্তু হ্রাস পাবে, যেহেতু আমরা ফেরত দিয়ে ফেলেছি সেজন্য মজুদ পণ্য আমরা ক্রেডিট করেছি কত? সম্পদ হ্রাস পেয়েছে সেজন্য ক্রেডিট করেছি ৫৮,৫০০। এভাবেই আমরা মূলত ভাউচারের মাধ্যমেই আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে ফেলতে পারি। এখন এই মজুদ পণ্য আমরা লিখলাম ৫৮,৫০০, কিন্তু বেক্সিমকো ডেবিট করেছি ৬৭,৫০০। যেহেতু এখানে মিশ্র দাখিলে দিয়েছি সেক্ষেত্রে আমরা মূল্য সংযোজন করটাকে আলাদাভাবে না দেখিয়ে বেক্সিমকো সরাসরি ৬৭,০০০ যদি আলাদা দাও তাহলে হবে বেক্সিমকো লিমিটেড ৫৮,৫০০ ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট, আবার বেক্সিমকো লিমিটেড ৮,৭৭৫ ডেবিট আর মূল্য সংযোজন কর ক্রেডিট। এইভাবেও আমরা এই জার্নাল ভাউচারটা তৈরি করতে পারি। এই গেল মূলত আমাদের ক্রেডিট নোট। এবার আমরা আসব নগদ ডেবিট ভাউচার। নগদ ডেবিট ভাউচারের জন্য আমাদের মূলত জানি যে হাতে নগদ আমরা ধরে নিলাম যে নগদ ডেবিট ভাউচার মানে নগদে বা হাতে যে নগদ থাকে সেই নগদ লেনদেনের জন্য যে ভাউচারটা আমরা তৈরি করব সেটাই হচ্ছে, যদি নগদ ডেবিট হয়ে থাকে নগদ ডেবিট ভাউচার, আর যদি ক্রেডিট হয়ে থাকে নগদ ক্রেডিট ভাউচার। এখানে আমরা মূলত ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার একটাই ব্যবহার করতে পারি, যেহেতু ভিতরে আমাদের ডেবিট এবং ক্রেডিট উল্লেখ আছে। তো
এখানে আমরা দেখি ক্যাশ মেমো 21 তারিখে আমাদের একটা ক্যাশ মেমো ছিল সোর্স ডকুমেন্টে। সেই ক্যাশ মেমোটা আমরা নগদে, ক্যাশ মেমো মানে নগদে অবশ্যই বিক্রি করা হয়েছে 87,975 টাকা। এই 87,975 টাকা মূল্য সংযোজন কর সহ। তো যেহেতু 87,975 টাকা নগদে পেয়েছি, আমাদের নগদ টাকা বেড়েছে, নগদ টাকা বেড়েছে। এবং এটা কি বাবদ বেড়েছে? আমরা বিক্রয় করেছি, তাহলে বিক্রয়টা আয় আর নগদ টাকা আমাদের সম্পদ। এখানেও কিন্তু মূল্য সংযোজন কর রয়েছে। আমরা এর জন্য যে ভাউচারটা তৈরি করব, আমাদের নগদ বেড়েছে, সেই জন্য নগদ ডেবিট ভাউচার বা ডেবিট ভাউচার ব্যবহার করব। নগদ না দিলেও চলবে। তাহলে আমরা দেখছি যে 87,975 টাকা পণ্য নগদে বিক্রি করা হয়েছে। সেই নগদে বিক্রয়ের জন্য আমরা এখানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একটা পক্ষ পেলাম। আর একটা হচ্ছে আমাদের কিন্তু বিক্রয় হয়েছে। আমাদের কি হয়েছে? বিক্রয় হয়েছে। বিক্রয় আমাদের আয় বেড়েছে কত? 76,500 টাকা। আর হাতের নগদ কিন্তু পেয়েছি 87,000, তাহলে বিক্রয় করেছি 76,500 ভ্যাট বাদে। আর বা মূল্য সংযোজন কর যদি সহ ধরি, তাহলে আমরা কিন্তু 87,975 টাকা হবে, যা পূর্বে আলোচনা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মিশ্র দাখিলার মাধ্যমে একসাথেই গণনা করব। হাতে নগদ বা নগদ তহবিল আমাদের ডেবিট হবে, যেহেতু সম্পদ 87,975 টাকা। আর ক্রেডিট করব দুটা শিরোনামকে, যেহেতু এই দুইটা শিরোনাম যোগ হয়ে ডেবিট একই শিরোনাম হওয়াতে আমরা একসাথে করে ফেলেছি। মূল্য সংযোজন করে 11,475 এবং বিক্রয় হচ্ছে 76,500 টাকা। এখানেও আমাদের অবশ্যই এখানে আমি অন্তর্ভুক্ত করতে হয় নাই। আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে। বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট এখানে আমরা উল্লেখ করব। অবশ্যই ক্ষেত্রে আমরা জার্নাল ভাউচারের মাধ্যমে উল্লেখ করব। আমরা এখানে এর জন্য এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য, যেহেতু এটা নগদে হয় নাই, সুতরাং আমরা এটা জার্নাল ভাউচার আরেকটা তৈরি করব। তৈরি করে সেখানে লিখব বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। যেহেতু পণ্য বিক্রয়ের মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় নামে একটি লেনদেন ঘটে যায়। এবার আমরা আলোচনা করব এই যে ধারে ক্রয় এবং বিক্রয় হয়েছে, এগুলি কিন্তু টাকা পরিশোধের সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদের পরিশোধ অথবা প্রাপ্তি ঘটে। যেমন আমরা যদি ধারে বিক্রি করেছিলাম 16/10, শর্ত ছিল 2/15/29, এই ক্ষেত্রে আইটি এন্টারপ্রাইজের কাছে এখন আমাদের তাদের কাছ থেকে নগদ টাকা পাওয়ার সময় হয়েছে। তো তারা যদি বাটার সুযোগ গ্রহণ করে তাহলে 15 দিনের ভিতরে দিবে, 15 আর 16 তাহলে 31 তারিখের ভিতরে। আর 31 তারিখের পরে দিলে তারা কোনো বাট্টা পাবে না, ফুল টাকাই পরিশোধ করতে পারবে। তা আমরা এখন দেখি তারা পেমেন্ট করেছে কত তারিখে। আমরা অবশ্যই এর ভিতরে ঘটনা ঘটবে পরিশোধের সময়। তো আমরা আইটি এন্টারপ্রাইজ এর কাছ থেকে টাকা পেয়েছি। কত তারিখে পেয়েছি? 27 তারিখে। যেহেতু 27 তারিখে পেয়েছি, 31 তারিখের ভিতরে সে টাকা পরিশোধ করতে পারলে 2% বাট্টা পাবে। তো এর জন্য আমরা তার কাছে হিসাব ছিল আমরা পাবো কত? 8,33,000। তার কাছে পাবো 8,33,175। যেহেতু সে 2% বাট্টা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কারণ কি সে 31/10/2020 তারিখের পূর্বেই টাকা পরিশোধ করেছে, সেই জন্য আমাদের বিক্রয়ের শর্ত অনুযায়ী সে 2% বাট্টা পাবে। এই বাট্টাটাকে আমাদের 8,33,000 টাকার উপরে 2% বাট্টা বাদ দিয়ে যে নেট পরিমাণ থাকবে সেটাই মূলত আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছে, আমরা আগে জানিয়েছি। তো এটা কিভাবে পাবো? এটা আমরা দেখো নগদ প্রাপ্তি যে আমাদের সোর্স ডকুমেন্ট রয়েছে,
এই সোর্স ডকুমেন্ট থেকে আমরা কিন্তু ওই ব্যাংক ডেবিট ভাউচারটা আমরা তৈরি করব বা ডেবিট ভাউচারটা তৈরি করব। কিভাবে? দেখো, আইটি এন্টারপ্রাইজ 8,33,175, বাদটা 2%, 16,633 টাকা বাদ দিলে সে 8,16,512 টাকা দিলেই তার পুনঃনিষ্পত্তি হয়ে যাচ্ছে। তাহলে 8,16,512 টাকা সে আমাদেরকে দিবে। আর এর ভিতরে এই 16,000 টাকা, এই 8,16,512 টাকা চলে যাবে আমাদের ব্যাংক ডেবিট ভাউচারের ভিতরে। আর এই 16,000 কিন্তু এখানে আমরা জার্নাল ভাউচার তৈরি করব। তার কাছ থেকে কিন্তু 8,33,175 পাই নাই, পেয়েছি 8,16,512। সেজন্য এই যে 2% বারটা 16,163 টাকা, এটা মূলত আর একটা জার্নাল ভাউচার আমাদের তৈরি করতে হবে 16,663 টাকার জন্য। আর 8,16,512 টাকার জন্য আমাদেরকে একটা ব্যাংক ডেবিট ভাউচার বা ডেবিট ভাউচার তৈরি করব। সেটা লিখলাম ব্যাংক হিসাব ডেবিট আর আইটি এন্টারপ্রাইজ ক্রেডিট। এই নগদ টাকা প্রাপ্তির মাধ্যমে আইটি আমাদের যে দুইটা পক্ষ রয়েছে, দুইটা পক্ষ কে? একটা হচ্ছে আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বেড়েছে, আর আইটি এন্টারপ্রাইজের আমাদের যে প্রাপ্য ছিল তার কাছে, তার প্রাপ্যের পরিমাণ এখন হ্রাস পেয়েছে। তাহলে প্রাপ্যটা সম্পদ ছিল, সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য ক্রেডিট লিখেছি। আর ব্যাংক নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট লিখেছি। এখনো কিন্তু আইটি এন্টারপ্রাইজের নিকট আরো ব্যালেন্স রয়েছে। কারণ কি? তার কাছে পাওয়ার কথা ছিল 8,33,000-এর উপরে 275 টাকার মতো। এখন আমরা পেয়েছি 8,16,512। এই যে ডিফারেন্স বা পার্থক্যটা মূলত বার্তা, যেহেতু বার্তা পাওয়ার অধিকারী, সেই বার্তাটার জন্য আমরা আরেকটা জার্নাল ভাউচার ব্যবহার করব। সেটা হচ্ছে যে এই বার্তাটা আমাদের জন্য খরচ বা অ্যাপেক্সের জন্য খরচ, সেজন্য খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে বার্তা ডেবিট। আর আইটি এন্টারপ্রাইজ কাকে দিচ্ছি? আইটি এন্টারপ্রাইজকে বার্তাটা দিচ্ছি। তো আইটি এন্টারপ্রাইজের নিকট আইটি এন্টারপ্রাইজ প্রাপ্য হিসাব সেটা এখন হ্রাস পাবে। সেই হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট হয়েছে, সেটা আমাদের জন্য সম্পদ ছিল প্রাপ্য হিসাব, সেটা ক্রেডিট হয়েছে। এই বার্তাটা মূলত আমরা এখানে জার্নাল ভাউচারের মাধ্যমে তৈরি করব। অনুরূপভাবে আমরা যখন নগদ প্রদান করব কাউকে, প্রদান রসিদ বা অফিসিয়াল নোটও ব্যবহার করা হতে পারে। এই ক্ষেত্রে অথরাইজেশনের জন্য থাকতে পারে প্রদান রসিদ, নাও থাকতে পারে। তো আমরা এখানে যে নোটের মাধ্যমে পরিশোধ করব অফিসিয়াল সিস্টেম অথরাইজেশনের জন্য, সেটাই আমাদের সোর্স ডকুমেন্ট। অথবা এরকম যদি কোনো রসিদ বা কোনো ডকুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, সেটাই আমাদের সোর্স ডকুমেন্ট প্রদানের জন্য। তো প্রদান করছে যেহেতু বেসিমকো লিমিটেড কাছ থেকে আমরা কিনেছিলাম কত তারিখে? ধারে ক্রয় করেছিলাম 15/10। শর্ত ছিল 2/15, 15 দিনের ভিতরে দিতে পারলে 2% বার্তা, তাহলে 30 তারিখের ভিতরে দিতে পারলে, তাহলে আমরা টাকা পরিশোধ করেছি কবে? আমরা পরিশোধ করেছি 29 তারিখে। তাহলে বার্তা পাওয়ার উপযোগী। আমরা এই বার্তাটা আমাদের জন্য হবে আয়। এই বার্তাটা হবে আয়। বেসিমকো লিমিট আমাদের কাছে প্রদেয়, আমাদের হিসাবে প্রদেয় ছিল 6,46,875। বার্তা বাদ যাবে 12,938। তাহলে নেট পাবো আমরা কত? 6,33,937 টাকা। এখন এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে আমাদেরকে ভাউচার তৈরি করতে হবে। এর জন্য আমাদের ব্যাংক কিন্তু ক্রেডিট হয়েছে। আমরা কিসের মাধ্যমে দিয়েছি? BEFTN। তাহলে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, বা আমরা ব্যাংকিং চ্যানেল যাকে বলবো, ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। ব্যাংকের টাকা যদি হ্রাস পায়, তাহলে ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি করব। তো ব্যাংক ক্রেডিট, এখানে আমরা দেখো ব্যাংক ক্রেডিট করেছি 6,33,000, কিন্তু সে পাওয়ার 6,46,000-এর উপরে। তো সেই এখন ডেবিট হয়েছে কি? বেসিমকো আমাদের প্রদেয় ছিল বা দায় ছিল, দায় হ্রাস পেলে ডেবিট হয়, সেই জন্য বেসিমকো লিমিটেড ডেবিট হয়েছে। আর ব্যাংক কি হয়েছে? ক্রেডিট, ব্যাংক আমাদের হ্রাস পেয়েছে। এখানে কিন্তু আমরা একটা বার্তা পেয়েছি, বার্তাটা আমাদের জন্য আয়, সেজন্য বেসিমকো লিমিটেড
ক্রেডিটে ছিল 6,43,000, ডেবিট হয়েছে 6,33,000। পার্থক্যটাই হবে বারটা, সেটা আমাদের জার্নাল ভাউচারের মাধ্যমে আমরা করে নিব। সেটা বেসিমকো লিমিটেডকে আবার ডেবিট করব 12,938 এবং বারটা আয় আমরা ক্রেডিট করব। বারটাটা আমাদের আয়, আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট, সেজন্য 12,938 টাকা আমাদের ক্রেডিট। এই প্রক্রিয়ায় আমরা বাট্টাটাকে হিসাব করে নিব। এই ছিল মূলত ভাউচার তৈরি করা। আমরা যদি এই প্রক্রিয়াটা সঠিকভাবে অনুসরণ করতে পারি তাহলে আমাদের হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে এবং নির্ভুল হবে। আমরা সঠিক তথ্য হিসাব ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করতে পারবো স্বচ্ছতার সহিত। আমাদের যে ফেয়ার প্রেজেন্টেশন, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যে ফেয়ার প্রেজেন্টেশন করতে হয়, সেই ফেয়ার প্রেজেন্টেশন আমাদের বা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী বা আর্থিক তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য যে রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা তথ্য সরবরাহ করতে সক্ষম হয়ে যাব। তো আমি আশা করব যে তোমরা এটা ভালোভাবে অনুসরণ করবে। আমার মনে হয় যে এটা তোমাদের জন্য খুব উপকার হবে এবং এই বিশ্লেষণটাই একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাব বিজ্ঞানের, এবং এই কাজগুলি করলে তোমাদের যারা এখন শিক্ষানবিশ পর্যায়ে রয়েছে তাদের জন্য পরবর্তী পর্যায়ে হিসাব প্রক্রিয়ায় অন্যান্য ধাপগুলি অনুসরণ করা বা লিপিবদ্ধকরণ ইনফরমেশন টেকনোলজিতেই হোক আর ম্যানুয়াল বা হাতে কাগজ কলমে হোক সহজ হবে বলে আমি মনে করি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।